বাংলাদেশ দখলের হুমকি দিয়ে ফেঁসে গেল ভারত। ভারতের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে F-16 যুদ্ধ বিমান দেবে পাকিস্তান। দিল্লির সঙ্গে সংঘাতে যাবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী। পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। গত 15 বছরে ফ্যাসিস্ট শাসনামলে ভারতের সাথে বাংলাদেশের সমস্ত চুক্তি বাতিল করল ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো ভারতীয় র এজেন্ট মুন্নি সাহার গোপন ষড়যন্ত্র ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আধা জল খেয়ে লেগেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা খেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন? দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনূস, যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভু দেশ ভারত? সামরিক সূত্রে জানা যায় ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনূসের এক মহাপরিকল্পনা, যা ঘুম কেড়ে নিয়েছে মোদির। মোদি বুঝে ফেলেছে ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। গত 16 বছর দিল্লির কথায় বাংলাদেশের সবকিছু চলেছে, কিন্তু এখন উল্টে গেছে গণেশ। ভারতের এমন কোন একটি দুর্বল জায়গায় খোঁজ পেয়েছে ডক্টর ইউনূস, যা সে দেশের গোয়েন্দা সংস্থা র মোদি সরকারকে রিপোর্ট করেছে। আর ডক্টর ইউনূসের সেই পরিকল্পনায় মোদিকে পাগল করে তুলেছে। ঘুম হারাম তার প্রশাসনের। বাংলাদেশকে অল আউট করা দিবাস্বপ্ন দেখছে হিংসুক রাষ্ট্র ভারত, কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ যা ভারতের কল্পনারও বাইরে। এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করে আসছিল দিল্লি। মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে, এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র। এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে। যে যত বড় ভারত বিরোধী সে তত দেশপ্রেমী, এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে। তাই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু আটকের পর থেকে দুদেশের বৈরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদি প্রশাসন, অথচ কট্টরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসেও হামলা করতে ছাড়েনি। বিভিন্ন সূত্র বলছে ইসকন ইস্যু সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত। ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে, কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনূসের এক গোপন সামরিক পরিকল্পনার কথা। আর সে কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে। আজ আমরা জানতে চাই ভারতের সেই পাগলামির মূল কাহিনী, জানব পেছনের গল্প। মনে থাকার কথা, গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ। এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইসকন। কিন্তু কেন রংপুরেই করা হলো এই সমাবেশ? তার পেছনে লুকিয়ে রয়েছে ভারত খ্যাপার মূল কাহিনী। মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের বহরা ছিল এটি। সামরিক সূত্র বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে, যা ভারতের সীমান্ত ঘেঁষা দিল্লিকে শায়েস্তা করতে এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস। এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের 7 সিস্টার হুমকিতে এই ভয়ে ঘুম হারাম এখন মোদির। ঘাঁটিটি ভারতের চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার দূরে, যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব। নড়বড়ে হয়ে পড়তে পারে ভারতের 7 সিস্টার নামক 7টি রাজ্য। এমনিতে সেখানকার রাজ্যগুলি দীর্ঘদিন স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে। তার উপর হঠাৎ করে বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশকে অস্থির করে ফায়দা লুটতে চাওয়া ভারত নিজেদের ফাঁদে পড়তে পারে 7 সিস্টার ইস্যুতে, কারণ দুই দেশের এমন শত্রু সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশের শত্রু দেশ চীন। তারা যদি 7 সিস্টার ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে তবে মহাসংকটে করবে দিল্লি। তখন ভারতের চিকেন নেক ঝুঁকিতে পড়বে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত। এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে।
এখনো মণিপুর রাজ্যের স্বাধীনতা আন্দোলন দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে মোদী প্রশাসন। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে ভারতের 7 সিস্টার রাজ্যগুলো, কারণ আশঙ্কা করা হচ্ছে এই রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে। এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন, প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। মণিপুর ভারতের সঙ্গে থাকতে চাইছে না। অশান্তি দেখা দিয়েছে অরুণাচল নিয়েও। চারদিক থেকে শুরু বিপদের সংকেত আসছে ভারতের জন্য। এতে করে মহা টেনশনে পড়েছে ভারত সরকার। ভারতের 7 সিস্টার ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করছে চীন, এমন সংবাদে কাঁপন ধরেছে মোদী প্রশাসনের। সংকটে এখন মোদীর গদি ভারতের চারপাশে শত্রু রাষ্ট্র চীন। পাকিস্তানের পর শত্রু তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ প্রতিবেশী দেশের সাথে। এমন সম্পর্ক ভারতকে চরম সংখ্যায় ফেলছে। ভারতের পালিত শাসক স্বৈরাচারী হাসিনা পতনের পর বাংলাদেশের হাল ধরেন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। দায়িত্ব নিয়ে তিনি ভারতকে কড়া ভাষায় হুমকি দেন। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের 7 সিস্টার্স শান্ত থাকবে না। সম্প্রতি আগরতলা বাংলাদেশ হাই কমিশনের হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দেন, ভারত যদি ঢাকাকে অস্থির করতে চান তবে বাংলাদেশ বসে থাকবে না। ভারতের 7 সিস্টার ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন তারা। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনূসের দ্বারস্থ হন। সেই ইউনূসের সাথে রাজনীতি আর কূটকৌশলে মোদী ধোপে টিকবে না, একথা নিশ্চিত করে বলা যায়। তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বললেও মোদী তার দেশের 7টি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায়। আমরা জানি, ব্রিটিশ আমলে লালমনিরহাটে তৈরি হয় বিমান ঘাঁটি, যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোনো এক অজানা কারণে। ডক্টর ইউনূস ক্ষমতায় সেই পুরোদমে চালু করার কাজ হাতে নিয়েছে এই বিমান ঘাঁটি, যা এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান ঘাঁটি। এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে বাংলাদেশের হাতের মুঠোয়। 7 সিস্টার নিয়ে বাংলাদেশের কাছে নজ্জানো থাকতে বাধ্য হবে ভারত। স্বৈরাচার হাসিনার দোসর কাছের লোক হিসেবে আলোচিত সমালোচিত নারী সাংবাদিক মুন্নি সাহাকে রাজধানীর কারওয়ান বাজার থেকে আটক করে পুলিশ। দীর্ঘ 15 বছরে বিগত সরকারের আমলে একের পর এক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, বিরোধী মত ও দলের মানুষকে হেনস্থা করার সহ উস্কানি দিয়ে রাষ্ট্রকে লেলি দেওয়ার খলনায়িকা মুন্নি সাহার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু, সেখান থেকে তিনি যান 21 টেলিভিশনে, এরপর যোগ দেন এটিএন বাংলায়। এই লম্বা সময়ে মুন্নি সাহার ব্যাপক প্রভাব বিস্তার করেন। অনেকের কাছে তিনি নামকরা সাংবাদিক হলেও কখনো নিরপেক্ষ সাংবাদিকতা তিনি করেননি। সবসময় তিনি এক পক্ষকে সাপোর্ট করে আরেক পক্ষকে ডেবানোর চেষ্টা করেছেন। এই পক্ষপাতিত্ব সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার হয়েছে ইসলাম ধর্ম। মুন্নি সাহ তাপসের নামে বিভিন্ন ব্যাংকে অন্তত 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। এই টাকার অধিকাংশ অবৈধ উপায়ে অর্জন করা। মুন্নি সাহা নিজেকে পরিচয় দিতেন এটিএন নিউজের পরিচালক হিসেবে, কিন্তু প্রকৃত সত্য হলো তিনি এটিএন নিউজের একজন কর্মচারী। বিচার বিদ্রোহের সময় বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার অভিযোগ আছে মুন্নি সাহার বিরুদ্ধে। বিচার বিদ্রোহের সময় পিলখানা থেকে সরাসরি বিদ্রোহী সেনাদের বক্তব্য প্রচার করতে দেখা যায় তাকে। তিনি তার রিপোর্টিং এর মাধ্যমে সে সময় বিদ্রোহী সেনাদের পক্ষে ওকালতি করে পিলখানার অফিসারদের হত্যাকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন। অনেকে বলে থাকেন সে সময় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশে মুন্নি সাহায় কাজটি করেছিলেন। মুন্নি সাহাকে সে সময় র যদি সরাসরি সহায়তা না করত তাহলে এই ধরনের রিপোর্টিং এর জন্য তার চাকরিচ্যুত করতে পারত, কিন্তু তার বিরুদ্ধে তখন কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া 2013 সালে নিউ ইয়র্কে মুন্নি সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সে সময় শেখ হাসিনার সঙ্গে একান্ত আলাপচারিতা বিনা অনুমতিতে রেকর্ড করে তা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়লে মুন্নি সাহার ভিডিও ক্যাসেটটি জব্দ করা হয়। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে ও প্রেস টিমের অনেকেই এতে বিব্রত হন, কিন্তু মুন্নির বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি। তার কারণ মুন্নি ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট। ধারণা করা হয় ভারতের গোয়েন্দাদের কাছে পাঠানোর জন্য গোপনে রেকর্ড করেছিলেন মুন্নি সাহা। তবে এই ঘটনার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা হারান তিনি। শুধু শেখ হাসিনাই না, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও প্রেস কনফারেন্সে বিব্রত করেছিলেন মুন্নি সাহা। খালেদা জিয়াকে বেফাঁস প্রশ্ন করে উল্টে নিজেই সমালোচিত হন। মুন্নি সাহার অনৈতিক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। বিজেপির মতো হিন্দুত্ববাদী মনোভাব ধারণ করা ইসলাম বিদ্বেষী মুন্নি সাহা বাংলাদেশের সুযোগ পেলে ধর্মীয় উস্কানিমূলক বিষবাষ্প ছড়াতেন।
এটিএন নিউজে কওমি মাদ্রাসার বিরুদ্ধে একতরফা রিপোর্ট করে মুসলমানদের মনে আঘাত করতে তার বিবেক এতটুকু কাঁপেনি। বর্তমানে গুলশান নিকেতনের 5 কোটি টাকা দামের বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন মুনি সাহা। তাছাড়া মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে 10 কোটি টাকা খরচ করে বানিয়েছেন বিলাসবহুল বাড়ি। সাংবাদিক পরিচয় দিয়ে দখলে নিয়েছেন উত্তর সেক্টর 17-এর 4 নম্বর রোডের প্লট নাম্বার 17। এছাড়া বেনামে গুলশান বটানীতে সম্পদ আছে তার। চট্টগ্রামে চেরাগীর মোড়ে ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে চাঁদাবাজি করে 2টি ফ্ল্যাট মুন্ডি সাহা আদায় করে নেন। এই তথ্য চট্টগ্রামের আবাসন ব্যবসার সাথে সংশ্লিষ্ট প্রায় সকলের মুখে মুখে। তাছাড়া চট্টগ্রামের প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন সিডিএ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের দুর্নীতির সহযোগিতা করে মুন্ডি সাহা বাগিয়ে নিয়েছেন 5টি প্লট। সে সময় চট্টগ্রামের অনেক শিল্পপতিকে ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। নিরাপদ সড়ক আন্দোলনের সময় কাগজপত্রবিহীন একটি বাইকে চড়ায় ছাত্রছাত্রীদের প্রতিরোধের মুখে তাকে বাইক থেকে নেমে পালাতে হয়।